পড়ছিলাম ডাফনে দু মরিয়ের বিখ্যাত উপন্যাস রেবেকা। উপন্যাসটির আজ পঞ্চম পর্ব। গাড়ি চলার পথটি দিয়ে তাদের গাড়ি এক লহমায় উধাও হয়ে গেল। তারপর ম্যাক্সিম আমার হাত ধরে বলল, যাক, বাঁচা গেল। শিগগির একটা কোট পরে এসো, বৃষ্টি হোক। আমি এখন একটু বেড়াতে চাই। এভাবে বসে থাকা আর ভালো লাগছে না। তার দিকে তাকিয়ে দেখলাম তাকে খুব ক্লান্ত বিবর্ণ দেখাচ্ছে। অবাক হয়ে ভাবলাম, তার নিজের বোন ও বোনের স্বামীর সাথে সময় কাটিয়ে কেন সে এত ক্লান্তি বোধ করছে। ওপরে গিয়ে কোট নিয়ে আসছি। ফুলঘরে অনেকগুলো বর্ষাতি আছে, তারই একটা নিয়ে এসো। এখন ওপরে গেলে অনেক দেরি হবে আসতে, অন্তত আধ ঘন্টা সময় তো লাগবেই। একটু থেমে আবার সে জোরে বলে উঠল, রবার্ট, ফুলঘর থেকে মিসেস ডি উইন্টারের জন্য একটা বর্ষাতি নিয়ে এসো তো তাড়াতাড়ি। তারপর সে পথের ওপর গিয়ে জেসপারকে ডাকতে লাগলো, জেসপার, আয় আয় আয়, বেড়াতে যাচ্ছি আমরা। জেসপার কোথা থেকে তখনই ছুটে এলো আনন্দে লেজ নেড়ে ঘেউ ঘেউ করতে করতে। আহ, চুপ কর। রবার্ট এতক্ষণ কি করছে? রবার্ট একটি বর্ষাতি নিয়ে দৌড়ে এলো। আমিও তাড়াতাড়ি সেটার মধ্যে নিজেকে গলিয়ে দিলাম। বর্ষাতিটা খুব বড় ও লম্বা, কিন্তু তখন আর সেটা বদলাবার সময় নেই। আঙিনা পেরিয়ে আমরা বনের দিকে এগোলাম। জেসপার আমাদের সামনে সামনে চলতে লাগলো। বিয়েট্রিস খুব ভালো মেয়ে, তবে মাঝে মাঝে আবল তাবল কথা বলা তার স্বভাব, ম্যাক্সিম বলল। বিয়েট্রিস কোন কথাটা আবল তাবল বলেছে বুঝতে পারলাম না। সে প্রশ্নও তাকে করব না, হয়তো তার স্বাস্থ্য সম্পর্কে বিয়েট্রিসের মতামত তাকে রাগিয়ে দিয়েছে। ম্যাক্সিম আবার বলল, তাকে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমার সাথে খুব সুন্দর ব্যবহার করেছে। খাবার পর বাইরে এসে সে তোমাকে কি বলেছে? তেমন কিছু নয়, আমি তখন বেশি কথা বলেছি। আমি তাকে মিসেস ভ্যানপারের কথা, তোমার আমার প্রথম দেখা হওয়ার কথা বলেছিলাম। সে শুধু বলেছে আমার সম্বন্ধে সে যা ভেবেছিল আমি নাকি তার উল্টো। কি ভেবেছিল সে? আরও চালাক চতুর, আরও কায়দা দুরস্ত একটি অতি আধুনিকা মেয়েকে দেখবে ভেবেছিল। তার ভাষায় বর্তমান সমাজের অতি আধুনিকা একটি রঙিন প্রজাপতি। ম্যাক্সিম এবার কোনো কথা বলল না। নিচু হয়ে জেসপারের দিকে একটি ডাল ছুঁড়ে দিল। তারপর কয়েক মুহূর্ত পর বলে উঠল, বি মাঝে মাঝে একেবারে বোকার মতো কথা বলে। এবার আমরা ম্যান্ডার্লের বনের মধ্যে ঢুকছি। গাছগুলি গায়ে গায়ে দাঁড়িয়ে আছে, চারদিক অন্ধকার। গাছের তলায় স্তরে স্তরে জমানো ঝরা পাতার সুগন্ধ ঘন আস্তরণের ওপর দিয়ে আমরা চলেছি। এদিক ওদিকে কত পরগাছার নূতন সবুজ মাথা উকি দিচ্ছে। ব্লুবেলের নূতন পল্লবে কুড়িরা ফুটি ফুটি করছে। জেসপার আর ডাকছে না, মাটিতে নাক দিয়ে কি শুকে শুকে সে চলেছে। আমি ম্যাক্সিমের একান্ত কাজ ঘেঁষে তার হাতখানি ধরলাম। আচ্ছা, আমার চুল তোমার ভালো লাগে? সে অবাক হয়ে আমার দিকে তাকালো। তোমার চুল নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন? এমনি এমনি, আশ্চর্য তো। বনের মধ্যে একটু ফাঁকা জায়গায় আমরা এসে গেছি। দুটো পথ দুদিকে চলে গেছে। জেসপার ডান দিকের পথ দিয়ে চলল। ও পথে নয় জেসপার, চলে আয়। কুকুরটা একটু থেমে লেজ নাড়তে নাড়তে আমাদের দিকে তাকালো, কিন্তু ফিরে এলো না। জেসপার ও পথে যাচ্ছে কেন? বোধহয় এটাই ওর অভ্যেস। আয় জেসপার, এদিকে আয়। আমার বাঁ দিকের পথ দিয়ে চলতে লাগলাম আমরা। কিছুক্ষণ পর ফিরে দেখি জেসপার আমাদের পেছন পেছন আসছে। এই পথ আমাদের উপত্যকার দিকে নিয়ে যাবে, যার কথা তোমাকে অনেকবার বলেছি। এখনই এজেলিয়ার গন্ধ পাবে। বৃষ্টি পড়লেও তার গন্ধ ঠিক ভেসে আসবেই। এবার তাকে বেশ খুশি খুশি দেখাচ্ছে, আগের বিরক্তিভাব আর নেই। ম্যাক্সিমের এই সহজ রূপ আমি বুঝতে পারি, বড় ভালোবাসি। এবার সে ফ্র্যাঙ্ক ক্রলের কথা বলতে বলতে লাগলো। ক্রলে কত ভালো ও কাজের লোক, ম্যান্ডারলিকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। ক্রলে তার সত্যিকারের বন্ধু। আবার যেন আমরা ইতালি ভ্যানিসে জীবন ফিরে পেয়েছি। তার চোখে সেই উদ্ভ্রান্ত দৃষ্টি আর নেই। খুশি মনে সে অনর্গল কথা বলে যাচ্ছে।
আমিও হেসে হেসে তার কথায় সায় দিচ্ছি, কিন্তু আমার মন তখন অবাক হয়ে একটা কথাই শুধু ভাবছিল, বিয়েট্রিসদের উপস্থিতি কেন তাকে অত ক্লান্ত করে তুলেছিল। বিয়েট্রিস তার মেজাজের কথাও বলছিল। বছরে একবার কি দুবার নাকি ম্যাক্সিম তার মেজাজ হারিয়ে ফেলে। তখন সে এক ভীষণ ব্যাপার। বিয়েট্রিস তাকে জানে, সে তার বোন, কিন্তু আমার অভিজ্ঞতা তো অন্যরকম। ম্যাক্সিমের অপ্রসন্নতা, রাগ, এগুলো আমি কতবার দেখেছি, কিন্তু বিয়েট্রিস যে ইঙ্গিত করছে তার পরিচয় তো একদিনও পাইনি আজ অবধি। ম্যাক্সিম হঠাৎ বলে উঠল, ওই যে ওদিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখি আমরা একটা পাহাড়ের সামনে ঢালু জায়গায় দাঁড়িয়ে আছি। সেই পাহাড়ের গা বেয়ে ছোট্ট একটি ঝর্ণা তরতর করে নেমে গেছে। তারই পাশ ঘেঁষে ক্ষীণ পথরেখা উপত্যকার দিকে নেমে এসেছে। এখানকার গাছগুলো জড়াজড়ি করে ঘন অরণ্যের সৃষ্টি করেনি, দূরে দূরে দাঁড়িয়ে আছে। ক্ষীণ পথরেখাটি দুপাশ দিয়ে অ্যাজিলিয়া আর রডোডেনড্রন গাছেরা সারি সারি দাঁড়িয়ে আছে, কিন্তু ম্যান্ডারলের গাড়ি চলার পথের দুধারে যেরকম বিশালকায় রক্তমুখী রডোডেনড্রন দেখেছি, এগুলো তো তেমনটি নয়। সাদা ও স্বর্ণাভ রঙের অ্যাজিলিয়া আর রডোডেনড্রন ফুলেরা যেন সৌন্দর্য ও লাবণ্যের পূর্ণ প্রতীক হয়ে ঝিরঝিরে এই বৃষ্টির স্নেহস্পর্শে নতমুখী হয়ে দাঁড়িয়ে আছে। এখানকার বাতাস তাদের মধুর সুবাসে মাতাল হয়ে আছে যেন। আমার মনে হলো এই সুগন্ধ ঝর্ণার জল, বৃষ্টির জল আর আমাদের পায়ের তলার কোমল সবুজ দুর্বাদলের সাথে এক হয়ে মিশে গেছে। চারদিক নিস্তব্ধ নিথর, ঝর্ণার কুলুকুলু সুর, বৃষ্টির টুপটাপ মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ম্যাক্সিম শান্ত নিচু স্বরে ফিসফিসিয়ে কথা বলছে। সেও বুঝি এমন নিরালা সুন্দর পরিবেশের এই প্রশান্তি নষ্ট করতে চায় না। একেই আমরা হ্যাপি ভ্যালি বলি। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমি ফুলগুলির সুন্দর শুভ্র মুখের দিকে অপলক তাকিয়ে আছি। ম্যাক্সিম নিচু হয়ে মাটির বুক থেকে একটি ঝরা পাপড়ি তুলে নিয়ে আমার হাতে দিল। পাপড়িটা ছেঁড়া বিবর্ণ, কিন্তু হাতের মুঠোয় নিয়ে সেটাকে একটু ঘষতেই তীব্র মদির সুগন্ধ আমার নাকে গেল। কাছেই কোথায় কোকিল গান গেয়ে উঠল, তার মিষ্টি মধুর তান ঝর্ণার কুলুকুলু সুরের সঙ্গে এক হয়ে মিশে গেল। কয়েক মুহূর্ত পর ম্যান্ডারলের অরণ্য থেকে তারই কোনো সাথী তার সুরের সাথে সুর মেলালো। এতক্ষণকার নিথর নিঝুম পরিবেশ এক নিমেষে তাদের মিষ্টি মধুর সুর লহরীতে ভরে উঠল। আমরা উপত্যকার দিকে এগিয়ে যেতে লাগলাম। অ্যাজিলিয়ার মদির গন্ধ আমাদের অনুসরণ করে চলল। এ যেন কোনো রূপকথার রাজ্যে আমরা চলে এসেছি। কি এক মধুর স্বপ্ন দিয়ে, মায়া দিয়ে ঘেরা চারিধার। কোনো জায়গা এত অপূর্ব হতে পারে আমি তা কল্পনাতেও ভাবিনি কোনোদিন। আকাশ তখন মেঘে মেঘে ছেয়ে আছে। অবিরাম বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। ঝর্ণাধারার একটা সুর বৃষ্টির জল আর পাখির গানের সুরের সঙ্গে মিলে প্রাণ মাতানো এক সুরজালের সৃষ্টি করেছে আকাশে বাতাসে। চলতে চলতে পথের দুধারে অ্যাজিলিয়ার মতো নত পল্লব ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। অ্যাজিলিয়া ভিজে নরম পাপড়ির বুক থেকে আমার হাতে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল টুপটুপ করে। আমার পায়ের তলায় কত ঝরা পাপড়ি সেই মদির গন্ধ বুকে নিয়ে ভিজে নরম ঘাসের সবুজ বিছানায় শুয়ে আছে। আমি তার হাতে আরও শক্ত করে ধরেছি। একটিও কথা না বলে আমরা চলেছি। হ্যাপি ভ্যালির মায়ামন্ত্র আমাকে যেন আচ্ছন্ন করে ফেলেছে। এই জায়গাটি হলো ম্যান্ডারলের অন্তঃস্থল, যে ম্যান্ডারলেকে আমি জানব, ভালোবাসতে শিখব। এখানে আসবার প্রথম দিনের সেই অভিজ্ঞতা, সেই গভীর অরণ্য, দৈত্যের মতন উদ্ধত রক্তিম রডোডেনড্রনের স্মৃতি যেন অস্পষ্ট হয়ে এলো। প্রাসাদোপম সেই বাড়িটি, বিরাট হলঘর, পশ্চিম মহলের অস্বস্তিকর সেই নীরবতা, সবই যেন কেন ম্লান হয়ে এলো আমার স্মরণে। সেখানে যেন আমার অনধিকার প্রবেশ, সেখানকার কোনো কিছুতেই নেই আমার এতটুকুও সত্য। কিন্তু এখানে তা নয়, এখানে আমার অবাধ অধিকার। আমরা পথের শেষে এসে পড়েছি। আমাদের মাথার ওপর ফুলগুলি তোরণের সৃষ্টি করেছে, তাই মাথা নিচু করে যেতে লাগলাম। তারপর যখন আবার সোজা হয়ে দাঁড়িয়ে আমার চুল থেকে বৃষ্টির জলের ফোঁটা ঝাড়ছিলাম, তখন তাকিয়ে দেখি সেই সুন্দর উপত্যকা কখন আমাদের পেছনে চলে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি উপসাগরের কোলে। সাগরের ঢেউ যেখানে এসে আছড়ে আছড়ে পড়ছে, কি এক অব্যক্ত আকুলতায়।
ম্যাক্সিম আমার চোখে মুখে বিস্ময়ের আভাস থেকে একটু হাসল, তারপর বলল, খুব আশ্চর্য নয়? সত্যি, এরকম কেউ আশা করে না। পরিবর্তনটা এত আকস্মিক যে চমকে উঠতে হয়। একটি নুড়ি তুলে সে বেলাভূমির দিকে ছুঁড়ে মারল। জেসপার সেদিক পানে ছুটে গেল। তার লম্বা কালো কান দুটো বাতাসের ঝাপটায় ঝটপট করতে লাগলো পাখির ডানার মতো। আমার এতক্ষণকার স্বপ্ন পহিলে ভেঙে গেল এক নিমেষে। আবার আমরা বাস্তবে ফিরে এসেছি। সাগরের বালুচরে দুজনে দাঁড়িয়ে সাগর জলে কত নুড়ি ছুঁড়লাম। সাগরের একেবারে কাছটিতে গিয়ে দাঁড়ালাম। উপসাগরের কোল ঘেঁষে সাগর জল খেলা করছে। ছোট ছোট টিলার পাথরের গায়ে ঢেউ এসে কেবলই ধাক্কা দিচ্ছে। আমরা দুজনে ভেসে যাওয়া একটা কাঠের গুঁড়িকে টেনে এনে সাগর বেলায় ফেললাম। বাতাসে উড়ে আসা চুল চোখের ওপর থেকে সরিয়ে ম্যাক্সিম ছেলে মানুষের মতো হেসে উঠল আমার দিকে চেয়ে। সহসা এদিক ওদিক তাকিয়ে দেখি জেসপার নেই। দুজনে কত ডাকলাম, কিন্তু কোথায় সে? আমি উপসাগরের দিকে শঙ্কিত দৃষ্টিতে তাকালাম। না, ওদিকে গেলে দেখতে পেতাম। ভয় পেও না, ওটা সাগরে পড়ে যায়নি। জেসপার, জেসপার, কোথায় গেলি? আয় আয়। হয়তো আবার হ্যাপিভিলের দিকে গেছে। একটু আগেও তো একটা মরা গাং চিলের পাশে গন্ধ শুকছিল। আবার আমরা উপত্যকার দিকে এগোতে লাগলাম। জেসপার, জেসপার। ম্যাক্সিম কত ডাকাডাকি করল। একটু পরে বেলাভূমির ডান দিকের টিলার ওপার থেকে জেসপারের অস্পষ্ট স্বর ভেসে এলো। শুনছ, ওই পথে উঠে গেছে। যেদিক থেকে জেসপারের ডাক ভেসে এলো সেদিকে যাওয়ার জন্য আমিও সেই পিছন টিলার ওপর হামাগুড়ি দিয়ে উঠবার চেষ্টা করলাম। ফিরে এসো, কুকুরটা নিজেই ফিরে আসতে পারবে। ম্যাক্সিম বিরক্তি ভরে বলে উঠল। একটু চুপ করে থেকে বললাম, হয়তো পড়ে গেছে, বেচারাকে নিয়ে আসি। জেসপার আবার চিৎকার করে উঠল। ওই শোনো, আমাকে যেতেই হবে। আচ্ছা, সাগরের ঢেউ ওকে ভাসিয়ে নিয়ে যাবে না তো? ম্যাক্সিম এবার রাগত স্বরে বলে উঠল, ওর কিছু হয়নি, পথ চিনে বেশ ফিরে আসতে পারবে, তুমি চলে এসো। আমি তার কথা না শুনবার ভান করে পাহাড়ের অসমান পথ বেয়ে একটু একটু করে উঠে যেতে লাগলাম। মাঝে মাঝে বড় বড় এক একটি পাথর পথ আটকে দাঁড়িয়েছিল। আমি সেই ভিজে পাহাড়ের অসমতল গা দিয়ে পড়তে পড়তে হোঁচট খেতে খেতে উঠছি। জেসপারকে এখানে এভাবে ফেলে রেখে যাওয়া নিষ্ঠুর মনের পরিচয়, তাই ম্যাক্সিমের এই অদ্ভুত ব্যবহারের কোনো অর্থ খুঁজে পেলাম না। এমনি আবার সাগরে বান আসবে। আরও খানিকটা উঠে একটা প্রকাণ্ড শিলার পেছনে দাঁড়িয়ে নিচের দিকে তাকালাম। অবাক হয়ে দেখলাম ওদিককার মতো এখানেও সাগরের আরেকটি বাঁক, আরও বড়, আরও গোলাকার। সেই বাঁকের মুখে আড়াআড়িভাবে পাথরের বাঁধ বেঁধে দেওয়া হয়েছে। তার ওদিকে একটা স্বাভাবিক পোতাশ্রয় গড়ে উঠেছে। কোনো নৌকো নেই, কেবল একটা বয়া বাঁধা রয়েছে। এখানকার বালুচর যেন সহসা খুব খাড়া থেকে ঢালু হয়ে সাগরের দিকে নেমে গেছে। বালুচরে সাগরের শেষ সীমায় যেখানটায় রাজ্যের যত আগাছা বেড়ে উঠেছে, তারই ডান পাশ দিয়ে ম্যান্ডালের অরণ্য এগিয়ে এসে টিলাগুলিকে দখল করে নিয়েছে। সেই অরণ্যের শেষ প্রান্তে দেখা যাচ্ছে একটা লম্বা নিচু কুটির, অনেকটা হাউস বোটের মতো। পাহাড়ের ঢালু পথ বেয়ে তরতর করে নেমে এলাম। সাগরবেলায় একটি লোক দাঁড়িয়েছিল, বোধহয় জেলে। জেসপার তারই চারপাশে ঘুরে ঘুরে চিৎকার করছিল। লোকটির কিন্তু তাতে এতটুকু ভ্রুক্ষেপ নেই। সে তখন নিচু হয়ে বালু খুঁড়ছিল। জেসপার, জেসপার, এদিকে এসো। জেসপার লেজ নাড়তে নাড়তে আমার দিকে একবার তাকালো, কিন্তু এলো না। একটানা ঘেউ ঘেউ করে চলল। পেছন ফিরে একবার তাকালাম ম্যাক্সিম আসছে কিনা দেখতে। না, তাকে দেখতে পেলাম না। তারপর লোকটির দিকে এগিয়ে গেলাম। পায়ের শব্দে সে আমার দিকে ফিরে তাকালো। তার ছোট ছোট সরল চোখ দুটিতে কেমন যেন নির্বোধ দৃষ্টি, মুখখানি লাল, ভিজে ভিজে। আমাকে দেখে সে হাসল। দু চোখে কৌতূহল ভরে আমাকে সে দেখছিল। মুখে কিন্তু হাসির রেশটুকু লেগেই আছে। আমি এখানে ঝিনুক খুঁজছি, সকাল থেকে খুঁজছি, কিন্তু একটাও পেলাম না। ও, একটাও ঝিনুক পাওনি? তাহলে তো ভারী দুঃখের কথা। হ্যাঁ, এখানে ঝিনুক নেই। জেসপার, চলে এসো। জেসপারের মেজাজ তখন খুব গরম। বোধহয় সাগরের পাগলা হাওয়া তাকে অকারণ ক্ষিপ্ত করে তুলেছে। আমার কাছে না এসে সে বোকার মতো চেঁচাতে চেঁচাতে
বালুচরের এদিক থেকে ওদিকে ছোটাছুটি করছে। বুঝলাম এখন সে আমার কোনো কথা শুনবে না। লোকটি আবার এক মনে বালু খুঁড়ে চলেছে। আমি তার দিকে চেয়ে বললাম, তোমার কাছে একটু দড়ি আছে? এখানে ঝিনুক নেই, সে সকাল থেকেই তো খুঁড়ছি। সে মাথা নেড়ে আপন মনে বিড়বিড় করে বলল। তার নিষ্প্রভ নীল চোখ দুটো একবার হাত দিয়ে মুছে নিল। কুকুরটা বাঁধবার জন্য একটা কিছু চাই, ওটা যেতে চায় না যে। আমি আবার বললাম, অ্যাঁ? সে আবার সেই ফোকলা নির্বোধ হাসি হাসল। তারপর একটু ঝুঁকে বলল, কুকুরটাকে আমি চিনি, ওই বাড়ি থেকে আসে। হ্যাঁ, ওকে এখন আমার সঙ্গে নিয়ে যেতে চাই। আপনার কুকুর নয় ওটা, মিস্টার ডি উইন্টারের কুকুর। ওকে এখন বাড়ি নিয়ে যাব। আবার সে আনমনা হয়ে গেছে। আমি জেসপারকে ডাকতে লাগলাম। তখন সে হাওয়ায় উড়ে যাওয়া একটি পালকের পেছন পেছন ছুটছিল। বোট হাউসে হয়তো একটু দড়ি পেতে পারি এই ভেবে সেদিকে চললাম। কুটিরের কাছে গিয়ে দেখলাম এককালে তার সামনে বেশ সুন্দর বাগান ছিল, তা আজও বোঝা যায়। কিন্তু এখন শুধুই বড় বড় ঘাসের জঞ্জাল, তাও কাটা গাছে ভরা। কুটিরের জানলাগুলি সব বন্ধ। দরজায় নিশ্চয়ই তালা দেওয়া আছে। একরকম নিরাশ হয়ে দরজার কড়া নাড়াচাড়া করতে করতে তালাটা খুলে গেল। দরজাটা এত নিচু যে মাথা নুইয়ে ভেতরে ঢুকতে হলো। ভেবেছিলাম ঘরটা নিশ্চয়ই নৌকোর সব সাজ সরঞ্জাম রাখবার গুদাম। রাজ্যের নোংরা আর ধুলোয় বোধহয় গিজ গিজ করছে। কিন্তু ঘরে ঢুকেই অবাক হয়ে গেলাম। একটু একটু ধুলো থাকলেও ঘরখানি আসবাবপত্রে বেশ সাজানো গুছানো। এক কোণে একটি ডেস্ক, টেবিল, কয়েকটি চেয়ার, আর একদিকে বিছানার মতো একটি সোফা দেওয়ালের গা ঘেঁষে রয়েছে। তাকে কয়েকটি পেয়ালা পিরিচ চামচে গ্লাস রয়েছে। বই সাজানো রয়েছে যে আলমারিটির মধ্যে, তারই উপরে জাহাজের ছোট ছোট মডেল দাঁড়িয়ে আছে। প্রথম ভাবলাম নিশ্চয়ই সেই লোকটি এখানে থাকে, কিন্তু চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম অনেকদিন এখানে কেউ বাস করে না। মরচে ধরা চুল্লি দেখেই বোঝা যায় কতকাল সেখানে আগুন ধরানো হয়নি। ধুলোময় মেঝে অনেককাল কারো পায়ের স্পর্শ পড়েনি। চায়না পেয়ালা পিরিচে দীর্ঘদিন ব্যবহার না করায় স্যাঁতস্যাঁতে দাগ ধরে গেছে। কেমন একটা পুরানো সোঁদা গন্ধ ঘরের চারিদিকে। জাহাজের মডেলগুলোয় মাকড়সারা জাল বুনছে। ঘরের ছাদে বৃষ্টির ফোঁটা কেমন একটানা ফাঁপা শব্দ করছিল। সোফার গদি ইঁদুরে ছিঁড়ে রেখেছে। চারদিক স্যাঁতস্যাঁতে ঠান্ডা। আচ্ছা অন্ধকার আর কেমন একটা থমথমে পরিবেশে আমার আর এক মুহূর্ত সেখানে থাকতে ভালো লাগলো না। বৃষ্টির সেই বিশ্রী একঘেয়ে শব্দে আমার গা ছমছম করে উঠল। মরচে ধরা চুল্লির ঝাঁঝরির মধ্যে টুপটাপ বৃষ্টির জল পড়ছে। একটু দড়ির জন্য এদিক ওদিক তাকালাম, কিন্তু কোথাও কিছু নেই। ঘরের শেষ প্রান্তে আর একটি দরজা দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেলাম, কিন্তু অজানা ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দরজা খুললেই বুঝি এমন কিছু দেখতে পাবো যা আমার ক্ষতি করবে। আতঙ্কে আতকে উঠব। তবুও জোর করে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। এই ঘরটা সত্যি একটা গুদাম। নৌকো যাবতীয় জিনিসপত্রে বোঝাই। একটি তাকে সুতলির বল দেখতে পেলাম। মরচে ধরা একটা ছুরিও সেখানে ছিল। সেই ছুরি দিয়ে খানিকটা সুতলি কেটে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে এসে খুব তাড়াতাড়ি কুটির ছেড়ে চলে এলাম। সেই লোকটি তখন আর বালু খুঁড়ছে না, সে আমাকে লক্ষ্য করছিল। জেসপার তার পাশে বসে। জেসপার, আয় আয়। আমি নিচু হয়ে তাকে ধরলাম। এবার সে আর ছুটে পালালো না। আমি ওখানে দড়ি পেয়েছি। লোকটির দিকে চেয়ে বললাম। সে কোনো উত্তর দিল না। জেসপারের গলায় সেই সুতলি ঢিলে করে বাঁধলাম। আচ্ছা তাহলে চলি। জেসপারকে টানতে টানতে তার দিকে চেয়ে বললাম। এবার সে মাথা নাড়ল। ছোট ছোট চোখ দুটি সরল দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি ওদিকে গিয়েছিলেন? হ্যাঁ। তিনি তো এখন আর ওখানে যান না? না। তিনি সাগরে চলে গেছেন, তাই না? আর কোনোদিন ফিরে আসবেন না? না, আর ফিরে আসবেন না। আমি তো কিছু বলিনি। বলেছি? না, কিছু তো বলনি। তুমি কিছু ভেবো না। সে এবার আপন মনে কি বিড়বিড় করতে করতে আবার নিচু হয়ে বালু খুঁড়তে লাগলো। আমি জেসপারকে নিয়ে টিলার দিকে যেতে লাগলাম। টিলার ওপারে পৌঁছে দেখি ম্যাগজিম পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জেসপার আসতে চাইছিল না, তাই ওকে বাঁধবার জন্য দড়ি খুঁজতে হলো। সহসা সে ঘুরে দাঁড়িয়ে ম্যান্ডালের অরণ্যের দিকে চলতে লাগলো। আমার আসতে এত দেরি হলো বলে রাগ করো না, জেসপারের জন্য এমন হলো।
ও সাগর পাড়ে একটি লোককে দেখে চিৎকার করছিল। কে এসে? তার নাম বেন, গরিব গোবেচারা মানুষ। তার বাবা ম্যান্ডালের দারোয়ান ছিল। দড়ি পেলে কোথায়? সাগর পাড়ের কুটিরে। দরজা খোলা ছিল? হ্যাঁ, ঠেলতেই দরজাটা খুলে গেল। পাশের ছোট ঘরে সুতলি পেয়েছি। ও, একটু চুপ করে থেকে আবার বলল, দরজা তো বন্ধ থাকবার কথা, কেন খোলা ছিল? আমি কোনো উত্তর দিলাম না। এ বিষয়ে আমার বলবার কী বা আছে? দরজা খোলা আছে সে কথা কি বেন তোমাকে বলেছে? না, আমি তাকে যা জিজ্ঞেস করেছি কিছুই সে বুঝতে পারিনি মনে হলো। হ্যাঁ, মাঝে মাঝে সে কেমন হয়ে যায়, আবার ইচ্ছে করলে বেশ চালাকের মতো কথা বলতে পারে। হয়তো দিনের মধ্যে কতবার সে এই কুটিরে যায়। আমার তা মনে হয় না। ঘরের ভেতরটা একেবারে পরিত্যক্ত মনে হলো, চারদিকে ধুলো। মনে হয় বই, চেয়ার, সোফা সবই ক্রমে ক্রমে নষ্ট হয়ে যাবে, ইঁদুরে সব খেয়ে ফেলছে। ম্যাক্সিম আর কোনো কথা না বলে হঠাৎ তার চলার গতি অসম্ভব বাড়িয়ে দিল। এদিকটায় গাছগুলো জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে, ঘন অন্ধকার ছায়া তাদের চারদিকে বিছিয়ে। পথের দুধারে আর অ্যাজিলিয়ার সমারোহ নেই। গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটা টপ টপ করে ঝরে পড়ছে। তারই কয়েক ফোঁটা আমার মাথায় পড়ে ঘাট দিয়ে বেয়ে নেমে নামলো আমার বুকে। আমি কেঁপে উঠলাম, যেন কার ঠান্ডা হাতের স্পর্শে আমার শরীর শিউরে উঠল। জেসপার, তাড়াতাড়ি চলে আয়। ওটাকে তুমি টেনে আনতে পারছো না? বিয়েট্রিস ঠিকই বলেছে, কুকুরটার বড্ড চর্বি হয়ে যাচ্ছে। কেন এত তাড়াতাড়ি চলেছ? আমরা তোমার সাথে সমান তালে চলতে পারছি না। আমার কথা শুনে ওদিকে না গেলে এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম। জেসপার তার পথ চেনে, কেন তুমি ওর পেছনে পেছনে গেলে? আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম ঢেউয়ের ধাক্কায় বুঝিবা ও পড়ে গেছে। সেই আশঙ্কা থাকলে আমি কি ওকে ফেলে চলে আসতাম? তোমাকে বারবার বললাম ওদিকে যেও না যেও না, তবু তুমি গেলে। এখন আবার অভিযোগ করছো। না, আমি অভিযোগ করছি না। লোহার পা থাকলেও কেউ তোমার সাথে এমন চলতে পারবে না। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে আসবে। বজ্জাত কুকুরটার পেছনে দৌড়ে কেন আমি হয়রান হব? আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেও তো কম হয়রান হওনি। ওটা তোমার একটা ছল মাত্র। কি বললে? ছল? আমি ছল করব কেন? ও, জানি না। এসব কথা এখন বন্ধ করো। ক্লান্তভাবে বলে উঠলাম। না, তুমি কথাটা তুলেছ। কেন তুমি বললে ওদিকে না যাবার জন্য ওটা শুধু আমার একটা ছল? আমার সাথে ওদিকে তুমি যেতে চাওনি তাই। কেন এ কথা ভাবলে? আমি তা কেমন করে জানবো? আমি কি মানুষের মনের কথা জানতে পারি? আমি অনুভব করতে পেরেছি তুমি ওদিকে যেতে চাও না। তোমার মুখ দেখেই বুঝেছিলাম। আমার মুখে তুমি কি দেখেছিলে? আগেই বলেছি সে কথা। তুমি যেতে চাও না সেই অনিচ্ছাই তোমার মুখে ফুটে উঠেছিল। ওহ, আর নয় এসব কথা, আর আমার ভালো লাগছে না। তর্কে হেরে গেলে সব মেয়েই এরকম বলে। আচ্ছা বেশ, ওদিকে যেতে চাইনি তাই না হয় সত্যি। তাহলে তুমি খুশি হলে তো? হ্যাঁ, আমি ওই অভিশপ্ত কুটিরের ধারে কাছেও যেতে চাই না। আমার মতো তোমার অবস্থা হলে তুমিও যেতে চাইতে না, যাওয়ার চিন্তাও করতে না। শুনলে তো? এবার তোমার কৌতূহল মিটেছে আশা করি। তার মুখ এক নিমেষে ছায়ের মতো সাদা হয়ে গেল। পাণ্ডুর মুখে মৃত্যুর মতো ম্লানিমা নেমেছে। আবার সেই উদ্ভ্রান্ত ব্যাকুল দৃষ্টি ফিরে এলো। আমার চেনা ম্যাক্সিম, আমার প্রিয় ম্যাক্সিম কোথায় গেল হারিয়ে? ভয় পেয়ে আমি তার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, কি হলো? শোনো শোনো। কেন, কি হয়েছে? রুক্ষ স্বরে সে বলে উঠল। ওভাবে কেন তাকাচ্ছ? না না, তোমার এই দৃষ্টি আমি সইতে পারি না। রক্ষীটি আমার, ভুলে যাও ওসব কথা। আর কোনোদিন তোমার সাথে তর্ক করব না। আমাকে তুমি ক্ষমা করো, আবার আগের মতো হও। শোনো। ম্যাক্সিম আমার দিকে না তাকিয়েই আপন মনে বলতে লাগলো, আমাদের বাইরে থাকাই উচিত ছিল, ম্যান্ডারলে ফিরে আসা উচিত হয়নি। ওহ, কেন আমি আবার এখানে এলাম? এবার একরকম ছুটতে ছুটতেই সে চলতে লাগলো পাগলের মতো। আমিও হাঁপাতে হাঁপাতে জেসপারকে টেনে নিয়ে তার সাথে সাথে দৌড়ে চলেছি, আমার চোখে জল চলে এলো বলে। অবশেষে আমরা সেই বনপথের শেষ প্রান্তে দুপথের মোহনায় এসে পড়লাম। হ্যাপি ভ্যালির দিকে যে পথটি চলে গেছে
সেটাকে ওই দেখা যাচ্ছে। জেসপার যে পথে ওদিকে গিয়েছিল আমরা সে পথ ধরেই ফিরে এসেছি। জেসপার কেন ওদিকে গিয়েছিল এখন বুঝতে পারলাম। ওদিকে বেড়াতে যাওয়া বোধহয় তার অনেক কালের অভ্যাস। ম্যান্ডালের প্রাঙ্গণ পার হয়ে আমরা বাড়িতে ঢুকলাম। একটি কথাও কেউ বললাম না। ম্যাক্সিমের মুখ তখনও ভাবলেশীন, পাথরের মতো কঠিন। সে সোজা হলঘরের মধ্য দিয়ে লাইব্রেরিতে গিয়ে ঢুকল। আমার দিকে একবার ফিরেও তাকালো না। ফার্ট তখন হলঘরে ছিল। এখনই চা দাও বলে সে লাইব্রেরি ঘরের দরজা বন্ধ করে দিল। আমি তখন প্রাণপণ চেষ্টা করছিলাম যাতে আমার চোখের জল ফার্টের সামনেই না বেরিয়ে পড়ে। সে দেখলে ভাববে আমরা দুজনে বুঝি ঝগড়া করেছি। ফার্ট কাছে এসে আমার বর্ষাতিটা খুলতে সাহায্য করলো। আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। এই যে আপনার রুমাল। মেঝে থেকে রুমালটা তুলে সে আমাকে দিল। আমি এখন ওপরে শোবার ঘরে যাব কি লাইব্রেরিতে যাব ভেবে পেলাম না। ফার্ট বর্ষাতি নিয়ে ফুল ঘরের দিকে চলে গেল। আমি সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে আছি। ফার্ট আমার আবার ফিরে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব অবাক হয়ে গেল, বুঝতে পারলাম। এখন লাইব্রেরিতে আগুন আছে, সে বলল। আচ্ছা, আমি সেখানেই যাচ্ছি। খুব আস্তে আস্তে লাইব্রেরি ঘরে ঢুকলাম। ম্যাক্সিম তার চেয়ারে বসেছিল, জেসপার তার পায়ের কাছে বসে। জেসপারের মা তার বাস্কেটে শুয়ে আছে। ম্যাক্সিমের হাতের এক পাশে টেবিলের উপর পত্রিকা পড়ে আছে, কিন্তু সে তা পড়ছে না। আমি তার পাশে হাঁটু গেড়ে বসে তার বুকে মুখ লুকিয়ে ফিসফিসিয়ে বললাম, আমার উপর রাগ করে থেকো না। সে দুহাত দিয়ে আমার মুখখানি তুলে ধরল। ক্লান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, না, আমি তোমার উপর রাগ করিনি। হ্যাঁ করেছ, আমি তোমাকে ব্যথা দিয়েছি, অসুখী করেছি। তোমার এই চেহারা আর সহ্য করতে পারছি না। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, বড় ভালোবাসি। সত্যি সত্যি ভালোবাসো? এবার সে তার ব্যাকুল হাতের আলিঙ্গনে আমাকে জড়িয়ে নিল তার প্রশস্ত বুকে। তার কালো চোখে ভীত ব্যথাকাতর শিশুর মতো অবদৃষ্টি ফুটে উঠল। কি হয়েছে তোমার? কেন অমন করে চাইছো? সে কোনো উত্তর দেবার আগেই দরজা খোলার শব্দ শুনে তাড়াতাড়ি তার কাছ থেকে সরে এলাম। ফার্ট রবার্টকে সঙ্গে করে চায়ের সরঞ্জাম নিয়ে এসেছে। আগের দিনের মতো সমারোহ করেই আমাদের সামনে চা খাবার সাজিয়ে দেওয়া হলো। জেসপার আনন্দে লেজ নাড়তে নাড়তে আমার দিকে তাকাচ্ছে। 4-5 মিনিট পর আমরা আবার দুজনে একা হলাম। ম্যাক্সিমের দিকে তাকিয়ে দেখি আবার সহজ স্বাভাবিক ভাব ফিরে এসেছে তার চোখে মুখে। স্যান্ডউইচ খেতে খেতে সে বলল, বীর কথা মনে পড়ছে। আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু একসঙ্গে হলেই দুজনে ঝগড়া না করে পারি না। আমাকে রাগাতেও ও মজা পায়। খুব কাছে ওরা থাকে না, এটাও একটা ভাগ্য, কি বলো? তাহলে তো রাত দিন আমাদের ঝগড়া লেগে থাকতো। ও হ্যাঁ, তোমাকে নিয়ে দিদিমাকে একদিন দেখে আসতে হবে। একটু চুপ করে থেকে সে আবার বলল, আমার চোখে চোখ রেখে, আমাকে ক্ষমা করেছো তো? চা খেতে খেতে সে আমার দিকে তাকিয়ে হাসল, তারপর কাগজ তুলে নিয়ে পড়তে লাগলো। তার সেই হাসি আমার পুরস্কার। সে আমার ওপর আবার খুশি হয়েছে। আজকে সকল তিক্ততা শেষ হয়েছে, আর আমরা ওসব বিষয়ে কোনো কথা তুলব না। কিন্তু আমার খেতে একটুও ইচ্ছে করছে না। হঠাৎ নিজেকে বড় ক্লান্ত ও অসহায় মনে হলো। সমস্ত দিনটা বৃথা কেটে গেল কতগুলি তিক্ত স্মৃতির ভারে মনটাকে কালো করে দিয়ে। ম্যাক্সিম এক মনে কাগজ পড়ছে। হাত মুছবার জন্য আমি পকেট থেকে রুমাল বের করলাম। লেস দেওয়া ছোট্ট একখানি রুমাল বের হলো। এ কি, এ তো আমার রুমাল নয়। মনে পড়ল হলঘরের মেঝে থেকে ফার্ট এইটি আমার হাতে তুলে দিয়েছিল। তাহলে এটা বর্ষাতির পকেট থেকেই মেঝেতে পড়ে গিয়েছিল। 2-1 জায়গায় পোকায় কেটেছে। বর্ষাতির পকেটে বোধহয় বহুদিন হলো রুমালটি পড়ে আছে। এক কোণে নামের প্রথম অক্ষর লেখা রয়েছে লম্বা বাঁকা র। তার পাশে লেজ দিয়ে ছোট্ট করে পেঁচিয়ে পেঁচিয়ে লেখা ডি উইন্টার। রুমালের এক কোণে গোলাপি একটু দাগ লেগে রয়েছে, লিপস্টিকের দাগ। রুমালটি দিয়ে তার ঠোঁট মুছে পকেটে রেখে দিয়েছিল। হঠাৎ অনুভব করলাম তেমন একটা চেনা সুবাস পাচ্ছি রুমালটি থেকে। চোখ বুজে মনে করবার চেষ্টা করলাম এই গন্ধ আমি কোথায় পেয়েছিলাম। এত চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু তবুও নামটা মনে করতে পারছি না কেন। আজই বিকেলে যেন এই তীব্র মধুর গন্ধের সাথে আমার প্রথম পরিচয় হয়েছে। সহসা মনে পড়ল এই অস্পষ্ট সুবাস হ্যাপিভিলের সেই অ্যাজিলিয়ার ছেঁড়া পাপড়ির মদির সুগন্ধ। আজ 7 দিন ধরে একটানা বৃষ্টি চলছে।
সাগর পাড়ে যেতে না পারলেও ম্যান্ডারের অলিন্দ থেকে, আঙ্গিনা থেকে সাগর দেখতে পেতাম। কখনো তার শান্ত অচঞ্চল রূপ, আবার কখনো বা কি ভয়ঙ্কর। এত দূর থেকেও আমি কল্পনা করতাম উত্তাল সমুদ্রের প্রচণ্ড ঢেউ গর্জন করতে করতে সেই পাহাড়ের বুকে আছড়ে আছড়ে পড়ছে আর বিপুল বেগে বেলাভূমির দিকে ছুটে আসছে। সমুদ্রের কল্লোল একটা না একটা সুরের মতো মনে হতো, যে সুর কোনো দিনই বুঝি থামবে না। গাংচিলের দল মাঝে মাঝে বাড়ির ওপরে গোল হয়ে ঘুরে কি বিকট চিৎকারই না করত। ডানা ঝটপট করতে করতে তাদের ডানা থেকে কত পালক ঝরে ঝরে পড়ত এদিক ওদিক। অনেকে সাগরের গর্জন সইতে পারে না, কেন তার কারণ এখন বুঝেছি। এই একঘেয়ে অশ্রান্ত গর্জনের মধ্যে কখনো কেমন এক করুণ সুর বেজে ওঠে, মনে হয় কেউ বুঝি কাঁদছে, কেবলই কাঁদছে। আবার কখনো সাগরের উত্তাল উদ্দামতায় একের পর এক ঢেউয়ের প্রবল মাতামাতি মানুষকে সংশকিত করে তোলে। আমার শোবার ঘর পূব মহলে, এজন্য আমি সত্যি খুশি। ঘরে জানলা দিয়ে বাইরে তাকালেই সুন্দর গোলাপেরা আমার দিকে চেয়ে হেসে ওঠে। সেদিকে চেয়ে চেয়ে আমার মন তৃপ্তিতে ভরে ওঠে। রাত্রিবেলা মাঝে মাঝে ঘুম যখন আর আসতে চায় না, নিঃশব্দে বিছানা থেকে উঠে জানলার ধারে গিয়ে দাঁড়াই। গভীর রাতে নিশ্চিম নীরবতায় গোলাপের নিঃশ্বাস বুকে ভরে নিয়ে হিমেল বাতাস এসে আমার ক্লান্ত চোখে মুখে শান্তির পরশ বুলিয়ে দেয়। কিন্তু সাগরের অশ্রান্ত ডাক আমার কানে গেলেই মনে পড়ত সেই দিনকার সেই পরিত্যক্ত কুটিরের অবাঞ্ছিত স্মৃতি। সেই দিনের কথা ভাবতে চাই না, কিন্তু সাগরের দিকে তাকালে সেসব কথা মনে পড়বেই। চোখের ওপর স্পষ্ট ভেসে উঠত সেই কুটিরের প্রতিটি জিনিসের ছবি একের পর এক। কুটিরের ছাদে বৃষ্টির সেই একটানা ফাঁপা টুপটাপ শব্দ, ছোট ছোট নীলাভ চোখে অবোধ চাহনি, বিপন্ন অসহায় ভঙ্গিতে গোবেচারা বেন, তার কথাও আমি ভুলতে পারি না। কিন্তু ওসব ভাবলে আমার মন এক নিমেষে বিকল হয়ে যায়। এক এক সময় অবাক হয়ে ভাবি সেদিনকার স্মৃতি কেন আমাকে এত অশান্ত করে তোলে। নিজের অজানিতেই বুঝিবা আমার মনের অতল গহনে একটা অদম্য কৌতূহল, আকুল জিজ্ঞাসা জেগে উঠেছে। যে কথা আমাকে জানতে নেই তাই জানবার জন্যে যেন শিশুর মতো অবুঝ হয়ে উঠেছে আমার মন। সেদিন সেখান থেকে ফিরবার পথে তার সেই বিবর্ণ মুখ, শূন্য দৃষ্টি আজও কি ভুলতে পারি? তার কথাগুলো আমার মনে চিরকাল বিঁধে থাকবে কাঁটার মতন। ও কেন মা এখানে ফিরে এলাম? তার সেই আর্তস্বর, রুদ্ধ বেদনার সেই ব্যাকুল আবেগ আজও আমাকে পাগল করে দেয়। তার নিষেধ না শুনে সেদিন আমি উপসাগরের দিকে গিয়েছিলাম বলেই না যত অনর্থ ঘটেছিল। ম্যান্ডারলের অতীত জীবনের রুদ্ধ দুয়ারে সেদিন আমি বুঝি প্রথম আঘাত দিয়েছিলাম। ম্যাক্সিম আবার সহজ স্বাভাবিক হয়েছে। সমস্ত দিন রাত্রির জন্য আমাদের দুজনের জীবন এক হয়ে গেছে, কিন্তু তবুও দুজনের মধ্যে কি এক অব্যক্ত ব্যবধানের সেতু গড়ে উঠেছে ধীরে ধীরে সেদিনের সেই ঘটনার পর থেকে। এক জায়গায় যেন সে বড় একা, যেখানে আমি তার কাছে যেতে পারছি না। সবসময় আমার ভয় হয় এই বুঝি এমন কোনো কাজ করে ফেলব, এমন কোনো কথা বলে ফেলব যার জন্য তার চোখে ফিরে আসবে আবার সেই উদ্ভ্রান্ত বিহ্বল দৃষ্টি। সাগরের কথা বললেই হয়তো নৌকো দুর্ঘটনার প্রসঙ্গ এসে পড়তে পারে। এই আশঙ্কায় আমি তার সামনে কোনো দিন সাগরের উল্লেখও করিনি। একদিন ফ্র্যাঙ্ক আমাদের সঙ্গে খাবার সময় ম্যান্ডারলে থেকে ৩-৪ মাইল দূরে কেরিথ উপসাগরে নৌকো বাওয়া প্রতিযোগিতার কথা তুলল। আমি তখন ভয়ে মরি, দুর্ভাবনায় ভালো করে তাদের দিকে তাকাতেও পারছিলাম না। খাবার প্লেটের দিকে একদৃষ্টে তাকিয়ে ভাবতে লাগলাম এই আলোচনার গতি না জানি কোন দিকে যায়। ম্যাক্সিম বেশ সহজভাবেই ফ্র্যাঙ্কের সাথে আলাপ করে চলেছে। আমি চেয়ার থেকে উঠে খাবারের তাকের দিকে গেলাম আরও একটু চিজ নেব বলে। আর চিজ খেতে আমার একটু ইচ্ছে করছিল না, কিন্তু তাদের কাছ থেকে একটু দূরে যাবার জন্য আমাকে এই ছল করতে হলো। তাদের কথা যাতে শুনতে না পাই সেজন্য আপন মনে গুনগুন করে একটা গানের কলির সুর ভাবছিলাম। আমার আশঙ্কা অবশ্য সেদিন ভুলই হলো, কিছুই ঘটল না। কিন্তু তবুও এরকম অবস্থায় দুশ্চিন্তায় আমার বুক শুকিয়ে উঠত। অনেক চেষ্টা করেও আমার এই দুর্ভাবনা কাটিয়ে উঠতে পারিনি। অতিথি অভ্যাগত কেউ আসলে লজ্জা ও ভয়ে আমি একেবারে বোবা হয়ে যেতাম। তারা যতক্ষণ থাকতো
আমার কেবলই মনে হতো এই বুঝি তারা কি বলতে কি বলে ফেলে। গাড়ি আসার শব্দ শুনলে, কলিং বেল বেজে উঠলে সব প্রথমেই আমার ইচ্ছে হতো এখনই ছুটে চলে যাই আমার নিরালা শোবার ঘরে, লুকিয়ে থাকি। কিন্তু তাতেও কি রেহাই ছিল? তারপরেই আসতো রূপোর ট্রেতে সুন্দর একখানি পরিচয়পত্র। আচ্ছা, এখনই যাচ্ছি এই বলে নিচে নেমে যেতাম লাইব্রেরি ঘরে অথবা ঠান্ডা প্রাণহীন ড্রয়িং রুমে, যেখানে বসে আছেন অপরিচিত কোনো ভদ্রমহিলা অথবা কোনো দম্পতি। নমস্কার, ভালো আছেন তো? উনি বোধহয় বাগানে আছেন, ফার্ট তাকে ডাকতে গেছে। কোনো মতে বলতাম, আমরা আপনাকে দেখতেই এসেছি। তারপর একটুখানি হাসি, দু একটা কথার বিনিময় চলত। তারপর আবার নীরবতা নেমে আসত। ঘরের চারিদিকে তারা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কি দেখত। ম্যান্ডারলে আগের মতোই সুন্দর আছে। আপনার কেমন লাগছে জায়গাটা? তাদের প্রশ্নের উত্তরে কি বলবো ভেবে না পেয়ে ছোট মেয়ের মতো থতমত খেয়ে হা না করে উত্তর দিয়ে যেতাম। তারপর ম্যাক্সিম এসে পড়লে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতাম। তখন মুখে একটু কৃত্রিম হাসি রেখা ফুটিয়ে চুপ করে বসে তাদের কথা শুনতাম। আমি যাদের চিনি না জানি না তাদের কথা, ম্যান্ডারলের কথা কত কি তারা ম্যাক্সিমের সাথে আলোচনা করত। মাঝে মাঝে কেমন অবাক হয়ে তারা আমার দিকে তাকাতো। বসে বসে কল্পনা করতাম, তারপর হয়তো তারা নিজেরা বলা বলি করবে, ও মা কেমন ধারা নির্জীব মেয়ে, একটি কথাও তো গুছিয়ে বলতে পারে না। তারপর যে কথা সর্বপ্রথম বিয়েট্রিস মুখে শুনেছি, সে কথা প্রতিটি লোকের চোখে নীরব ভাষায় স্পষ্ট লেখা দেখেছি, সেই কথাটি হয়তো তারাও বলবে। এই যে রেবেকার একেবারে বিপরীত, তার সঙ্গে কোনো তুলনাই হয় না। সামাজিক ভদ্রতা রক্ষার জন্য ম্যাক্সিম আমার সাথে যেতে না পারলে আমাকে একাই দু এক জায়গায় যেতে হয়েছে। কিন্তু দু একটা কথা বলার পর চুপ করে ভাবতে হয়েছে এরপর কোন কথা বলবো। তারা হয়তো বলেছে, আচ্ছা মিসেস ডি উইন্টার, আগের মতো আনন্দ উৎসবের আয়োজন করবেন না? আমি তার জবাবে বলেছি, তা তো জানি না। মিস্টার ডি উইন্টার এ বিষয়ে আমাকে কিছু বলেননি। আগে কিন্তু এখানে একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকতো, সবসময় অতিথি অভ্যাগতে ম্যান্ডারলে কি জমজমাট ছিল। অগত্যা আমিও বলতাম, হ্যাঁ শুনেছি সেসব কথা। তারপর আবার কিছুক্ষণ নীরবতার পর ফিসফিসিয়ে কেউ হয়তো বলতো, জানেন তিনি খুব জনপ্রিয় ছিলেন, সকলেই তাকে ভালোবাসত, অদ্ভুত ব্যক্তিত্ব ছিল তার। হ্যাঁ জানি। এরকম উত্তর না দিয়েও কোনো উপায় ছিল না। তারপর হাত ঘড়ির দিকে তাকিয়ে বলতাম, এখন আমাকে যেতে হবে, 4টে বেজে গেছে। চা খাবেন না? 4:15 আমরা চা খাবো। না ধন্যবাদ, তাকে বলে এসেছি। কথাটা শেষ না করেই উঠে পড়তাম। একদিন ক্যাথিড্রালের বিশপের বাড়িতে গেলে তার স্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কি আবার ম্যান্ডারলের ফ্যান্সি ড্রেস বলের প্রবর্তন করবেন? ও কি অপূর্ব অনুষ্ঠানটি! আমি আজও ভুলতে পারি না সেই উৎসবের মধুর স্মৃতি। এ বিষয়ে আমি যেন সবই জানি এভাবে একটু হেসে আমাকে বলতে হলো, আমরা এখনো কিছু স্থির করিনি, অনেক দিক ভেবে দেখতে হবে। হ্যাঁ তা ঠিক, কিন্তু একেবারে বন্ধ না হলেই হলো। মিস্টার ডি উইন্টারকে এ ব্যাপারে আপনি উৎসাহ দেবেন। গেল বছর থেকে ম্যান্ডারলের সব উৎসব বন্ধ আছে। 2 বছর আগেকার কথা আমার আজও স্পষ্ট মনে পড়ছে। কি বিরাট আয়োজন, নাচ গান হাসি ও কলরবে। ম্যান্ডারলে সেদিন কি মেতে উঠেছিল, কত নিপুণভাবে সব ব্যবস্থা করা হয়েছিল। সকলেই উচ্ছ্বসিত প্রশংসায় মুখর হয়ে উঠেছিল। বসবার ঘরের টেবিলের ছোট ছোট দেরাজে সেই আমন্ত্রণ লিপিগুলির কথা হঠাৎ আমার মনে পড়ল। কল্পনায় ভেসে উঠল একটি মেয়ের ছবি। বসবার ঘরের চেয়ারে বসে সে ম্যান্ডারলের উৎসবে আমন্ত্রিতদের তালিকা করে চলেছে। সুন্দর ধপধপে সাদা কাগজে তার অদ্ভুত বাঁকা লম্বা আখরের কালো সবল আঁচড়ে। বিশপ পত্নী আবার বললেন, একবার গরমকালে গার্ডেন পার্টির ব্যবস্থা করা হয়েছিল। দিনটা ছিল ভারী সুন্দর। গোলাপ বাগানে ছোট ছোট টেবিলের ওপর চা খাবার পরিবেশন করা হয়েছিল। চারিধারে ছিল কত রং বেরঙের ফুলের বাহার, একেবারে নূতন পরিকল্পনা। সত্যি তার কত গুণ ছিল, বুদ্ধিও ছিল অতুলনীয়। শেষের কথাটা বলেই তিনি চুপ করে গেলেন। কিছু না ভেবে যে কথাটি অতর্কিতে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, তারই জন্য হয়তো তার মুখ একটু লাল হয়ে উঠল। সেই অপ্রস্তুত ভাব থেকে তাকে উদ্ধার করবার জন্য আমিও বেশ জোর দিয়ে বলে উঠলাম, আমি জানি রেবেকা সব দিক দিয়ে অতুলনীয় ছিল। নিজেই ঠিক বিশ্বাস করতে পারছিলাম না কেমন করে শেষ পর্যন্ত তার নামটি বলে ফেললাম। কিন্তু
বলে ফেলে বেশ স্বস্তি পেলাম মনে। অসহ্য বেদনার পর যেন একটু আরাম হলো। তারপর বিষব পত্নী একের পর এক কত কথা বললেন তার বিষয়ে, আর আমি সমস্ত মন ঢেলে তা শুনতে লাগলাম, কারো কোনো গোপন কথা আড়ি পেতে শোনবার আকুল আগ্রহ নিয়ে। আপনি তাহলে তাকে দেখেননি? তার এই প্রশ্নে আমি মাথা নাড়লে তিনি একটু চুপ করে থেকে হয়তো ভেবে নিলেন আর কোনো কথা বলা উচিত হবে কিনা। তারপর বললেন, আমরাও তাকে ব্যক্তিগতভাবে কোনোদিন জানতাম না। এখানে এসেছি মাত্র 4 বছর হলো। তিনি আমাদের ম্যান্ডালের সমস্ত উৎসবে আমন্ত্রণ করেছেন। সত্যি, কি রূপে কি গুণে তিনি ছিলেন অনন্যা। অদ্ভুত প্রাণ প্রাচুর্য ছিল তার। হ্যাঁ, এত গুণের সমাবেশ সাধারণত একজনের মধ্যে দেখা যায় না। হাতের দস্তানা নাড়াচাড়া করতে করতে খুব সহজভাবে বললাম, আজও আমার মনে পড়ে তার অপরূপ চেহারাখানি। নাচের আসরে তিনি যখন নিমন্ত্রিতদের অভ্যর্থনা জানাতে সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়েছিলেন, সাদা ধবধবে গায়ের রঙের ওপর মেঘবরণ একগোছা চুলের রাশি, পরনে ছিল অপূর্ব শুভ্র পোশাক, কি চমৎকারই না তখন মানিয়েছিল তাকে। তিনি নাকি নিজেই বাড়ির সব কাজ দেখাশোনা করতেন, তাতেও তো কত বুদ্ধি বিবেচনার দরকার। আমি কিন্তু ওসব দায়িত্ব হাউসকিপারের ওপরেই ছেড়ে দিয়েছি। একটু হেসে বললাম, কত সহজভাবেই না তার সাথে রেবেকার বিষয়ে আলোচনা করে চলেছি। আশ্চর্য! তাতে আর কি হয়েছে, সবাই সব কিছু করবার ক্ষমতা রাখে না। ওসব কাজ একদিন আপনিও করতে পারবেন। এখন তো আপনি একেবারে ছেলে মানুষ। শুনেছি আপনার নাকি আঁকবার শখ আছে। একটু আধটু আঁকি মাঝে মাঝে। তা এটাও একটা মস্ত গুণ। সকলেই কি আর আঁকতে পারে? এই অভ্যাসটি ছাড়বেন না যেন। এখানে আঁকবার কত সুন্দর জিনিসই না আছে। তা সত্যি। কি কি খেলা আপনার ভালো লাগে? ঘোড়ায় চড়েন, শিকার করেন তো? না, ওসব আমি কোনোটাই পারি না। পায়ে হেঁটে বেড়াতেই ভালোবাসি। ক্ষীণ স্বরে বললাম, পায়ে হেঁটে বেড়ানোই অবশ্য সবচেয়ে ভালো ব্যায়াম। আমরা দুজনেও খুব হেঁটে বেড়াই। বিষব পত্নী হাসি মুখে বললেন। তারপর বলে চললেন বিষব এবং তার পায়ে হেঁটে বেড়াবার রকমারি কত কাহিনী। নীরবে শুনে যেতে লাগলাম, একবার একটু মাথা নেড়ে, কখনো বা একটু হেসে। তার গল্প বলা শেষ হয়ে গেলে আবার নীরবতা নেমে এলো। তাকে অকারণ ঘড়ির দিকে তাকাতে দেখে আমিও উঠে পড়লাম। আপনার সাথে আলাপ করে খুব খুশি হলাম। একদিন আমাদের ওখানে দুজনে যাবেন। নিশ্চয়ই যাব। মিস্টার ডি উইন্টারকে আমার কথা বলবেন, আর বল নাচের কথাটাও মনে করিয়ে দিতে ভুলবেন না যেন। আচ্ছা। গাড়িতে উঠে এক কোণে বসে আমি বুড়ো আঙ্গুলের নখ কাটতে কাটতে ভাবছি, ফ্যান্সি ড্রেস বলের সময় নাচ গান হাসিতে অগন্তি অতিথি অভ্যাগতের আনন্দ কলরবে সুন্দর ম্যান্ডারলে না জানি আরও কত অপরূপ প্রাণপূর্ণ হয়ে উঠত। আমি যেন কল্পনার চোখে দেখতে পাচ্ছি ম্যাক্সিম সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে হাসি মুখে নিমন্ত্রিতদের সংবর্ধনা জানাবে বলে। তারই পাশে দাঁড়িয়ে আছে দীর্ঘাঙ্গী তন্নি একজনা, যার শ্বেত পাথরের মতো সাদা মুখখানি ঘিরে কালো কুচকুচে একরাশ চুলের সমারোহ। সকলের সুখ সুবিধা আরামের দিকে যার তীক্ষ্ণ দৃষ্টি, যার ব্যক্তিত্ব আর আভিজাত্য কখনো কোনো কারণে এতটুকুও ম্লান হবার নয়। যখন সে নাচবে তখন বুঝি অ্যাজিলিয়ার মোদির সুবাস ছড়িয়ে পড়বে চারিদিকে তার মহামূল্যবান অঙ্গাবরণ হতে। এবার থেকে নিশ্চয়ই ম্যান্ডালের উৎসব আনন্দের আয়োজন করা হবে মিসেস ডি উইন্টার। আমার ভাবনার সূত্র ছিঁড়ে গিয়ে শুনতে পেলাম আর এক ভদ্রমহিলার কৌতূহলী কর্কশ কণ্ঠস্বর। তাকিয়ে দেখি আমার আপাদমস্তক তিনি সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে দেখছেন। তার সেই অদ্ভুত দৃষ্টির সামনে আমি আরও সংকুচিত হয়ে পড়লাম। আমি এদের একজনকেও দেখতে চাই না, এদের সাথে আলাপ করতে চাই না, কিন্তু আমাকে দেখবার অদম্য কৌতূহল নিয়েই তারা আসতো। আমার চাহনি, আমার ব্যবহার, হাবভাব, আমার চেহারার সমালোচনা করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। ফিরে গিয়ে হয়তো তারা বলাবলি করত, তার মতো নয়। রেবেকার সাথে আমার তুলনা করতে পারবে বলেই তারা আমায় দেখতে আসতো। আমাকে তারা অভদ্র অশিক্ষিত ভাবলেও আমি আর কোথাও যাব না। তারা বলবে আমার আভিজাত্য নেই, বংশমর্যাদা নেই। বলবে এতে আর আশ্চর্য হবার কি আছে, দেখতে হবে তো তার কি পরিচয়। অবজ্ঞার হাসি হেসে আর একজন বলবে আবার, ও মা, জানো না বুঝি মন্টি কার্লো না কোথা থেকে মিস্টার ডি উইন্টার তাকে খুঁজে বের করেছেন। তার এক কর্পদকও ছিল না, কোন এক বৃদ্ধা ভদ্রমহিলার অধীনে সামান্য কি কাজ করত। ব্যঙ্গ ভরা তীক্ষ্ণ হাসির দমকে তারা ভেঙে পড়বে। কি আশ্চর্য! পুরুষদের কাণ্ড কারখানা বোঝা ভার, তাই না? আর কেউ না, ম্যাক্সিম ডি উইন্টার, যিনি নাকি অত খুঁতখুঁতে ছিলেন,
তারই শেষকালে এমন রুচি! রেবেকার পর কেমন করে তার অমন পছন্দ হলো? আশ্চর্য। বলুক, তারা যা খুশি বলে যাক, আমি এসব কথায় ক্ষুণ্ণ হব না আর। তাদের কথা গ্রাহ্য করব না। গাড়ি চলার মসৃণ পথ দিয়ে গাড়ি এবার ছুটে চলেছে। বা ঘুরতেই দেখলাম সেই পথ দিয়ে কে একজন এগিয়ে আসছে এদিকে। একটু পরে বুঝতে পারলাম ফ্রাঙ্ক আসছে। গাড়ির শব্দ শুনে সেও থেমে গেছে। আমাকে দেখে সে বেশ খুশি হয়েছে মনে হলো। ফ্র্যাঙ্ককে প্রথম দিন থেকেই আমার ভালো লেগেছে। আমার মতোই সাধারণ সে, তাই বোধহয় আমাদের দুজনের দুজনকে ভালো লেগেছে। গর্ব করবার মতো, বলবার মতো কিছু যে নেই আমাদের দুজনের জীবনে। সোফারকে বললাম, আমি মিস্টার ক্রলের সাথে হেঁটে যাব। সে গাড়ির দরজা খুলে দিল। ফ্র্যাঙ্ক একটু হেসে প্রশ্ন করল, বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ, ফ্রাঙ্ক। ম্যাগজিম তাকে ফ্র্যাঙ্ক বলে ডাকে, আমিও তাই ডাকলাম। সে কিন্তু আমাকে মিসেস ডি উইন্টার ছাড়া আর কোনো নামেই কোনো দিন ডাকবে না। এটাই তার স্বভাব। এক এক সময় মনে হয় আমাদের দুজনকে কোনো জনমানব শূন্য দ্বীপে রেখে এলে এবং সেখানে আমাদের দুজনকে বাকি জীবন একসঙ্গে কাটাতে হলেও আমি তার কাছে মিসেস ডি উইন্টারই থাকব। তার চরিত্রের এই অদ্ভুত বৈশিষ্ট্য প্রথম দিন থেকেই বুঝে নিয়েছিলাম। বিশপের বাড়ি গিয়েছিলাম। তার স্ত্রীর সাথে আলাপ হলো। তারা স্বামী স্ত্রী দুজনেই খুব হেঁটে বেড়াতে ভালোবাসেন। একবার তারা পেনিনিতে একদিনে 20 মাইল হেঁটেছিলেন। আমি ওই জায়গাটা চিনি না। লোকে বলে খুব নাকি সুন্দর জায়গা। আমার এক কাকা সেখানে থাকেন। এভাবে নিরাপদ প্রচলিত কথা বলাই তার রীতি। বিশপ পত্নী জানতে চেয়েছেন আমরা ম্যান্ডারলের ফ্যান্সি ড্রেস বলের প্রবর্তন করব কিনা। তিনি শেষবারের নাচে এসেছিলেন এবং খুব আনন্দও পেয়েছিলেন। আচ্ছা ফ্র্যাঙ্ক, আমি তো এ বিষয়ে কিছুই জানি না। উত্তর দেওয়ার আগে সে একটু দ্বিধা করল। তাকে যেন হঠাৎ চিন্তিত মনে হলো। একটু পরে সে বলল, ও হ্যাঁ, ম্যান্ডারলের এই নাচের আয়োজন একটা বাৎসরিক অনুষ্ঠানের মতোই ছিল। এখানকার প্রত্যেকে সেই উৎসবে আসতো। লন্ডন থেকেও কত লোক আসতো। তাহলে তার ব্যবস্থা করতেও তো অনেক সময় আর পরিশ্রমের দরকার হতো। হ্যাঁ, রেবেকাই কি সব ব্যবস্থা করত? বেশ সহজভাবে বলে ফেললাম কথাটা। তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি তখন পথের দিকে তাকিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম ফ্র্যাঙ্ক আমার দিকে তাকিয়ে আছে। একটু পরে বলল, আমাদের সকলকেই পরিশ্রম করতে হতো। ফ্র্যাঙ্ক বেশ লাজুক ও চাপা প্রকৃতির। এদিক দিয়েও তার সাথে আমার মিল রয়েছে। সহসা আমার একটা অদ্ভুত কথা মনে হলো। সে কোনোদিন রেবেকার প্রেমে পড়েছিল নাকি? হতেও তো পারে। আবার সেই আয়োজন হলে আমি তো কোনো সাহায্যই করতে পারবো না। আমার যে কোনো গুণই নেই। আপনাকে কিছু করতে হবে না। আপনি যেমন আছেন তেমনি থাকবেন। শুধু নিজের সাজটা মন দিয়ে করলেই চলবে। সে হেসে বলল, আমার মনে হয় তাও আমি ভালো করে পারবো না। নিশ্চয়ই পারবেন, আমি বলছি। তার এই কথায় তাকে আমার আরও ভালো লাগলো। ওকে এ বিষয়ে আপনিই বলবেন তো? প্রশ্ন করলাম। কেন? আপনিই বলুন না। না, আমি তা পারবো না। তারপর আমরা দুজনেই চুপ করে পথ চলতে লাগলাম। রেবেকার কথা একবার সহজভাবে বলতে পেরেছি বলেই আরও বলবার আগ্রহ আমাকে নেশার মতো পেয়ে বসল। আর আমার কোনো সংকোচ নেই। তাই 2-1 মিনিট পর একরকম নিজের অজানিতেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, বেলাভূমির যেদিকে বাঁধ আছে, একদিন সেদিকে বেড়াতে গিয়েছিলাম। জেসপার সেখানে একটি লোককে দেখে চিৎকার করছিল। বোধহয় বেনের কথা বলছেন। বেশ সহজভাবে সে বলল, সে প্রায় সবসময় ওদিকে ঘুরে বেড়ায়। বেন খুব বেচারা নিরীহ লোক, তাকে দেখে ভয় পাবেন না। না, আমি তো ভয় পাইনি। একটু চুপ করে থেকে আবার বলে ফেললাম, সেখানকার সব জিনিসপত্র তো নষ্ট হয়ে যাচ্ছে। জেসপারকে বাঁধবার জন্য দড়ি খুঁজতে সেই কুটিরের ভেতরে গিয়েছিলাম। ওসব যাতে নষ্ট না হয় তার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি কেন? আমি জানতাম সে তখনই আমার এই প্রশ্নের উত্তর দেবে না। জুতোর ফিতে বাঁধবার ছল করে সে এবার নিচু হলো। একটু পরে বলল, কিছু করবার দরকার হলে ম্যাক্সিম আমায় বলতো। সবই কি রেবেকা জিনিস? হ্যাঁ। আচ্ছা, সে বুঝি কুটিরটি ব্যবহার করত? বেশ সাজানো গোছানো ঘরখানি। দূর থেকে ভেবেছিলাম বুঝি বা ওটা একটা বোট হাউস। আগে তাই ছিল। তার গলার স্বর আমার আবার কেমন বাঁধো বাঁধো শোনালো, কেমন যেন অসহজ ভাব। তারপর তারপর সে আসবাবপত্র দিয়ে মনের মতো করে ঘরখানিকে সাজিয়ে নিয়েছিল। ফ্র্যাঙ্ক তাকে সে বলল কেন? ভেবেছিলাম নিশ্চয়ই রেবেকা অথবা মিসেস ডি উইন্টার বলবে। ওই কুটিরে সে প্রায়ই যেত।
হ্যাঁ, চাঁদনি রাতে পিকনিক, আরও কত কি একের পর এক আনন্দ উৎসব লেগেই থাকতো। একটু হেসে বলে উঠলাম, চাঁদনি রাতে পিকনিক? বাহ, বেশ মজা তো। আপনি একবারও গিয়েছিলেন? একবার কি দুবার। স্পষ্ট বুঝতে পারছি এসব আলোচনা চালাতে তার বেশ অনিচ্ছা, কিন্তু আমি না বুঝবার ভান করে বলে চললাম, সেখানে একটি বয়া বাঁধা রয়েছে কেন? নৌকো নোঙর করবার জন্য। কার নৌকো? তার। একটা অদ্ভুত উত্তেজনা এবার আমাকে পেয়ে বসল। সে এসব বিষয়ে কোনো কথা বলতে না চাইলেও এখন আমাকে প্রশ্ন চালিয়ে যেতে হবে, ফেরবার আর কোনো উপায় নেই। সেই নৌকোর কি হলো? ডুবে যাওয়ার সময় সে নৌকোতেই কি সে ছিল? হ্যাঁ, উল্টে গিয়ে নৌকা ডুবে যায়। ঢেউয়ের আঘাতে সে নৌকো থেকে ছিটকে পড়ে গিয়েছিল। খুব শান্ত স্বরে সে বলল। নৌকাটা কত বড় ছিল? প্রায় 3 টনের নৌকা। একটা ছোট কেবিনও ছিল তার মধ্যে। কেমন করে উল্টে গেল? বোধহয় ঝড়ে পড়েছিল। সেই উত্তাল সাগরের ভয়াল রূপ আমার চোখের সামনে ভেসে উঠল। মনটাও প্রশ্নাকুল হয়ে উঠল। ঝড় কি সেদিন আচমকাই উঠেছিল? পাহাড়ের ওপর আলোঘর থেকে কোনো বিপদ সংকেত কি দেওয়া হয়নি? তাকে উদ্ধার করবার জন্য কেউ তার কাছে যেতে পারেনি? দুর্ঘটনার কথা কেউ জানত না। সে যে সাগরে গেছে তাও জানত না। এবার আমি তার দিক থেকে সাবধানে মুখ ফিরিয়ে নিলাম। আমার চোখে মুখে যে অপার বিস্ময় ফুটে উঠেছিল তা যাতে সে না দেখতে পায় তারই জন্য। এতদিন ভেবেছি সমুদ্রে নৌকো বাওয়ার প্রতিযোগিতায় বুঝি তার নৌকো ডুবে গিয়েছিল। সে যে একেবারে একলা নৌকো করে সাগরে গিয়েছিল এ কথা স্বপ্নেও ভাবতে পারিনি। তাই আবার বললাম, বাড়ির আর সকলে নিশ্চয়ই জানতো যে সে গেছে? না, ওরকম একা একা সে প্রায়ই চলে যেত। গভীর রাতে সাগর থেকে ফিরে সে সেই কুটিরেই ঘুমিয়ে পড়ত। ভয় করতো না? ভয়? না, ভয় বলে কোনো কিছু সে জানতো না। কিন্তু ওরকম একলা যাওয়ায় ম্যাক্সিম কিছু মনে করতো না? একটু চুপ করে থেকে সে বলল, জানি না। নৌকো ডুববার পর সাঁতার দিয়ে পাড়ে আসবার সময় বোধহয় সে সাগরে তলিয়ে গেছে। হ্যাঁ। কল্পনা করবার চেষ্টা করলাম আধা রাতের গভীর সাগরের বুকে দারুণ ঘূর্ণির মুখে পড়ে ছোট্ট নৌকোটি কেমন দুলে দুলে উঠেছিল। তারপর বুঝি সহসা প্রবল ঝড়ের ঝাপটায় নৌকো উল্টে সে ছিটকে পড়ে গেল। ওহ, কি মর্মান্তিক দুর্ঘটনা! কতক্ষণ পর তাকে পাওয়া গিয়েছিল? প্রায় 2 মাস পর। 2 মাস? আমি ভেবেছিলাম 2-1 দিনের মধ্যেই বুঝি ডুবে যাওয়া লোকের সন্ধান মেলে। কোথায় পাওয়া গেল? চ্যানেল থেকে 40 মাইল দূরে এজকোম্বের কাছে। 2 মাস পর কি করে তাকে চেনা গেল? আমার প্রশ্নের উত্তর দিতে এক একটি কথার মাঝে সে থেমে থেমে যাচ্ছে। তাকে কত সন্তর্পণে প্রতিটি কথা ওজন করে বলতে হচ্ছে। আমার মনে সহসা আবার সেই ভাবনাটি উকি দিল, হয়তো তাকে সে ভালোবাসত বলেই তার কথা বলতে এত কষ্ট হচ্ছে তার। ম্যাক্সিম তাকে শনাক্ত করতে গিয়েছিল। ভাবলাম আর প্রশ্ন করব না। হঠাৎ কেমন অসুস্থ বোধ করলাম। নিজের উপর বিরক্তি এবং ঘৃণাও কম হলো না। কাউকে বেদম প্রহার করবার দৃশ্য যেন কৌতূহলী নির্বিকার দর্শকের মতো দেখছি আমি। আপন কৌতূহল মেটাবার জন্য অবুঝের মতো যা খুশি প্রশ্ন করে যাচ্ছি তাকে। ফ্র্যাঙ্ক আমাকে নিশ্চয়ই ঘৃণা করবে এজন্য। তার চোখে না জানি কত ছোট হয়ে গেলাম। তাড়াতাড়ি বলে উঠলাম, সেসব দিনের কথা মনে করতে আপনাদের ভালো লাগে না তা বুঝি। আমি শুধু ভাবছিলাম ওই কুটিরের মূল্যবান জিনিসপত্রগুলো কোনো রকমে রক্ষা করা যায় কিনা। সে এবার কোনো উত্তর দিল না। আমি আবার বড় অস্বস্তি বোধ করতে লাগলাম। সে নিশ্চয়ই বুঝতে পেরেছিল শুধু কুটিরের কথা ভেবেই আমি তাকে এতগুলো প্রশ্ন করিনি। আমাদের দুজনের মধ্যে অজানিতেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। তাকে আমি আমার সবচেয়ে বড় বন্ধু বলেই পেয়েছিলাম। বোধহয় নিজ হাতেই সেই মধুর সম্পর্ক আজ নষ্ট করে দিলাম। আর সে আমাকে আগের মতো বন্ধুভাবে গ্রহণ করতে না পারলে সে দোষ সম্পূর্ণ আমার। ও, পথ যে আর ফুরোয় না। এখানে গাছগুলি জড়াজড়ি করে কি নিবিড় অন্ধকারের সৃষ্টি করেছে। তাই বোধহয় পথটাকে অকারণ দীর্ঘ বলে মনে হচ্ছে। আমি বলে উঠলাম। তার ভাবগতিক দেখে বুঝতে পারলাম সে তখনও আমার কাছ থেকে আরও প্রশ্ন শুনবার আশঙ্কায় সাবধান হয়ে আছে। সত্যি আমাদের দুজনের মধ্যে কেমন একটা অসহজ ভাব গড়ে উঠেছে। নিজেকে যদি আরও ঘৃণায় কালিমায় ডুবাতে হয় তবুও এই অবস্থার প্রতিকার আমাকে করতেই হবে। অন্য কোনো উপায় নাই দেখেই মরিয়া হয়ে বলে ফেললাম, আপনি কি ভাবছেন বুঝতে পারছি। আপনাকে কেন আজ এত প্রশ্ন করলাম তার কারণ বোধহয় বুঝতে পারছেন না। হয়তো ভাবছেন কৌতূহল মেটাবার জন্যই আমি অভদ্রভাবে একের পর এক প্রশ্ন করে চলেছি।
বিশ্বাস করুন, তা নয়। ম্যান্ডারলের জীবনে মাঝে মাঝে আমাকে বড় বিশ্রী অবস্থায় পড়তে হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন, আমার জীবন এখানকার পরিবেশের উপযুক্ত হবার মতো করে গড়ে ওঠেনি। এখানকার সকলেই আমার দিকে অবাক হয়ে সপ্রশ্ন দৃষ্টিতে তাকায়। আমি জানি তাদের সেই দৃষ্টির অর্থ, তারা ভাবে ম্যাক্সিম কেন একে বিয়ে করলো, কি দেখলো সেই অতি সাধারণ নগণ্য গ্রাম্য মেয়েটির মধ্যে। আমিও তখন অবাক হয়ে ভাবি, আমার মনেও দ্বিধা জাগে, কেমন একটা অশান্তি বোধ করি এই ভেবে, কেন আমি তাকে বিয়ে করতে রাজি হলাম। আমি তো তার উপযুক্ত নই। আমরা নিশ্চয়ই সুখী হব না। এখানকার সবাই আমাকে দেখে ভাবছে সেই একই ভাবনা, রেবেকার চেয়ে আমি কত অন্যরকম। আমার মনের ব্যথা অবারিত করে দিয়ে আমি এবার নীরব হলাম। এর প্রতিক্রিয়া এখন যাই হোক, অস্পষ্টতার সকল আবরণ নিজ হাতেই ঘুচিয়ে দিলাম। সে আমার দিকে ফিরে তাকালো, তার মুখে দুশ্চিন্তা মাখানো বিষাদের ছায়া পড়েছে। মিসেস ডি উইন্টার, দয়া করে সব ভাববেন না। আমার নিজের কথা বলছি। ম্যাক্সিম আপনাকে বিয়ে করায় আমি যে কি খুশি হয়েছি, ভাষায় তা প্রকাশ করতে পারবো না। তার জীবন এবার বদলে যাবে। আমি জানি আপনি তাকে সুখী করতে পারবেন। আপনার মতো মেয়েকে বিয়ে করা সত্যি খুব ভাগ্যের কথা। আপনার মতো সহজ সুন্দর মেয়ে সব দিক দিয়ে ম্যান্ডারলের উপযুক্ত। এখানে আপনার বিরুদ্ধে সমালোচনা যদি কেউ করে থাকে, তাহলে তারা খুব অন্যায় করেছে। আমি তো কাউকে কিছু বলতে শুনিনি, কিন্তু ভবিষ্যতে শুনলে এমন ব্যবস্থাই করব যাতে আর কোনোদিন তারা তা উচ্চারণ করতে না পারে। সেটা আপনার উদার মনের পরিচয়, কিন্তু জানি এখানে আমি কত বেমানান। আমি সামাজিক নই, লোকের সাথে কীরকম ব্যবহার করতে হয় তাও জানি না। সবসময় মনে হয় আমার মতো চেষ্টা করে তাকে কিছু করতে হতো না। আভিজাত্য এবং বংশমর্যাদার গুণে তার কাছে সব কাজই না জানি কত সহজ মনে হতো। আর আমার আত্মবিশ্বাস নেই, আভিজাত্য নেই, রূপ নেই, বুদ্ধি নেই, কোনো গুণের বালাই নেই। কিন্তু তার রূপ ও গুণ দুইই ছিল আমার অভাব, আমি তো ভুলতে পারি না। সে কোনো কথা বলল না। তাকে আবার বড় চিন্তিত বিষণ্ণ মনে হলো। একটু পরে বলল, অনুরোধ করছি এমন করে বলবেন না। যা সত্যি তাই বলছি। আপনার যে গুণ আছে তার মূল্য অনেক। আমি অবিবাহিত মেয়েদের কথা বিশেষ জানিও না, কিন্তু তবুও বলছি, আপনার মধ্যে আমি যে সহজ সরলতা, শালীনতা, বিনয় এবং মনের নির্মল মাধুর্যের সন্ধান পেয়েছি, তার মূল্য যে কোনো পুরুষের কাছে, যে কোনো স্বামীর কাছে অক্ষয় সম্পদ। জগতের সমস্ত সৌন্দর্য এবং চাতুর্য একত্র হলেও তার কাছে তুচ্ছ। তাকে এবার একটু উত্তেজিত মনে হলো। আমার যেসব গুণের কথা সে বলল, রেবেকারও নিশ্চয়ই সেসব গুণ ছিল। তার অদ্ভুত জনপ্রিয়তা দেখেই তা বোঝা যায়। তবু কেন সে এমন করে আমাকে এসব বলল, বুঝতে না পেরে অবাক হলাম। আবার সে বলে উঠল, আমার মনে হয় আপনি এসব ভাবেন জানলে ম্যাক্সিম খুব ব্যথা পাবে, চিন্তিত হবে। আপনি কি তাকে বলবেন? না, আমি তাকে খুব ভালো করে জানি মিসেস ডি উইন্টার। আপনি অতীতের কথা ভেবে এত কষ্ট পাচ্ছেন জানলে সে খুব আঘাত পাবে। বিশ্বাস করুন আমায়, এখন সে বেশ সুখে আছে, তার শরীরও ভালো হয়েছে। মিসেস লেসি সেদিন বলেছিলেন ম্যাক্সিম গেল বছর একেবারে ভেঙে পড়েছিল। সে কথা সম্পূর্ণ সত্য। অবশ্য ম্যাক্সিমের সামনে সে কথা বলা তার উচিত হয়নি। তাই বলছি, আপনি তাকে বদলে দিয়েছেন। আপনার অল্প বয়স, সহজ সুন্দর মন তাকে আবার বাঁচিয়ে তুলেছে। ম্যান্ডারলের অতীতের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। সেসব কথা নিঃশেষে ভুলে যান। এই আমার একান্ত অনুরোধ মিসেস ডি উইন্টার। ভুলে যান, যেমন করে ম্যাক্সিম এবং আমরা সবাই ভুলে গেছি। সেসব দিনের চিন্তাও ম্যাক্সিমের কাছে মৃত্যুর সমান। অতীতকে নিঃশেষে মন থেকে মুছে ফেলবার জন্য আপনার সাহায্যই তার একান্ত প্রয়োজন। আপনিই তো পারবেন। সহসা আমার মনে হলো খুব সত্য কথাই সে বলেছে। ফ্র্যাঙ্ক আমার বন্ধু, সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আমি নিজের দীনতায়, আপন স্বার্থ চিন্তায় এতক্ষণ জ্বলে পুড়ে মরছিলাম, আর কারো কথা চিন্তা করিনি। এ যে আমার কত বড় অন্যায়, ফ্র্যাঙ্ক তা আমাকে বুঝিয়ে দিল। আপনাকে সব কথা অনেক আগেই আমার বলা উচিত ছিল। হ্যাঁ, তাহলে অকারণ ভাবনায় এত কষ্ট পেতাম না। এখন আমার মন হালকা হয়ে গেছে, কোনো ভাবনা আর নেই। কিন্তু যাই ঘটুক না কেন, আপনাকে চিরদিন আমি আমার বন্ধুভাবে পাবো তো? নিশ্চয়ই। ছায়াঘন পথ পেরিয়ে আমরা ফাঁকা পথের আলোয় এসে পড়েছি। রডোডেনড্রনেরা হেলে দুলে আমাদের গায়ের ওপর পড়ছে। এবার তাদের বিদায়ের পালা। কয়েকদিনের মাঝেই তাদের পাপড়ি পথের বুকে ঝরে ঝরে পড়বে। মালিরা এসে পরিষ্কার করে দেবে ঝরা পাপড়ির যত জঞ্জাল। তাদের যৌবন যে ক্ষণকালের। আপনাকে আরেকটি প্রশ্ন করব, ঠিক জবাব দেবেন, কথা দিন। আমি বললাম,
আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে সে বলল, এমন কোনো প্রশ্ন করবেন না তো যার উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব? না, সেরকম প্রশ্ন নয়। বেশ, জিজ্ঞেস করুন। পথের শেষ হয়েছে, ম্যান্ডারলে আমাদের সামনে দাঁড়িয়ে আছে তার চিরকালের অতুলনীয় শোভা আর সৌন্দর্য নিয়ে। জানালার কাছে রোদের টুকরো ঝিকিমিকি করছে, লাইব্রেরি ঘরের চিমনি দিয়ে ধোয়ার কুণ্ডুলি উঠছে এঁকে বেঁকে। নখ কাটতে কাটতে ফ্রাঙ্কের দিকে আর চোখে তাকিয়ে বললাম, রেবেকা কি খুব সুন্দরী ছিল? ফ্র্যাঙ্ক এক মুহূর্ত চুপ করে রইল। আমি তার মুখ দেখতে পেলাম না। সে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে বাড়ির দিকে তাকিয়ে খুব আস্তে বলল, হ্যাঁ, জীবনে ওরকম সুন্দরী আমি আর দেখিনি। আমরা দুজনে এবার হল ঘরের মধ্যে এসে গেছি। আমি চায়ের জন্য ঘন্টা বাজালাম।